Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 9 subject history chapter 7 part 1 আজকে তোমাদের সামনে শেয়ার করার আগে আমি বলবো যে দুর্গোৎসবের শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলে গ্রহণ করবে। তারপরে জানাই যে আমাদের কিন্তু আর বসে থাকার সময় নেই, আমরা কিন্তু পড়াশোনার সাথে যুক্ত হতে হবে। তাই আমরা যদি পড়াশোনার সাথে এখন থেকেই যুক্ত না হয় তাহলে কিন্তু আমাদের থার্ড সামেটিভ খুব খারাপ হয়ে যাবে। তাই খারাপ যাতে না হয়, অর্থাৎ 100% যদি সাকসেস পেতে চাও বা পাওয়ার জন্য তোমরা খাটো, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতেই হবে, অর্থাৎ আমার এই ভিডিওটা দেখতেই হবে। যদি দেখো তাহলে কিন্তু আর কিন্তু ওই সমস্যাটা কিন্তু থাকবে না। তাহলে আজকে শেয়ার করব কোন বই থেকে শেয়ার করব হচ্ছে যে ইতিহাস ও পরিবেশ, জি.কে. পাহাড়ি, ডক্টর সুভাষ বিশ্বাস। এই ছায়া প্রকাশনীর এই বই থেকে তোমাদের সামনে শেয়ার করব। কারণ কি, এই বইতে ডিটেলস কিছু পাওয়া যায় যেটা অন্যান্য বইতে পাওয়া যায় না। তাই আমি বলবো যে এই বই থেকে কিন্তু আমরা আজকে শেয়ার করব। কোন চ্যাপ্টারটা শেয়ার করব আজকে 7 চ্যাপ্টার, অর্থাৎ জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ। দেখো, এই জাতিসংঘটা কেন তৈরি করেছিলাম, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18 কিন্তু আমরা যুদ্ধ করেছি, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছেন। যুদ্ধ করার পর সেই ভয়াবহ পরিণতি, সমগ্র দেশের রাষ্ট্রনায়করা তথা দেশবাসী সবাই আতঙ্কিত হয়েছিল এবং কি করেছিল না, জাতিসংঘ গঠন করেছিল। এই জাতিসংঘ গঠন করার পরে কিন্তু আমরা ঠিক করেছিলাম যে আর যুদ্ধ করব না, যুদ্ধের বিনিময়ে কিন্তু আমরা শান্তি চাই, অর্থাৎ আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম আমরা আর যুদ্ধ করব না বলে। তাই আমরা কিন্তু সেই সংকল্প করেছিলাম। কিন্তু দেখো, 1939 থেকে 45 খ্রিস্টাব্দের মধ্যে আবার কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরেই কিন্তু আমরা কি করলাম না, আমরা এই সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি করলাম। দেখো, এই জাতিসংঘ বা জাতিপুঞ্জ তৈরি করাটা কিন্তু খুব সহজ ব্যাপার, কিন্তু এটা ব্যর্থ হয়েছে অনেক কারণে এটা ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে আমাদের জন্যই কিন্তু ব্যর্থ হয়েছে, অর্থাৎ আমাদের এই স্বার্থান্বেষী মনোভাব যদি আমরা প্রথম থেকেই ত্যাগ না করতে পারি তাহলে কিন্তু আমাদের সেই সমস্ত সংঘ বা পুঞ্জ তৈরি করে কোনো লাভ নেই। তাই আমাদের একটা সংকল্প করতে হবে যে না, আমরা প্রথম বিশ্বযুদ্ধ করেছি, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু হয়েছে। এই প্রথম বিশ্বযুদ্ধে যতটা ক্ষয়ক্ষতি হয়েছিল তার হয়তো 1000 গুণ ক্ষয়ক্ষতি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি, কিন্তু এখনো কিন্তু সেই আমরা অস্ত্র সংবরণ নীতি বা এই যে জাতিপুঞ্জর নীতি গ্রহণ করতে মেনে নিতে পারছি না। মাঝে মাঝেই সেটা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি সমবেতভাবে সমস্ত দেশের রাষ্ট্রনায়করা যদি একত্রিত না হয়, অর্থাৎ আমাদের মনোভাব যদি না থাকে যে একে অপরকে সাহায্য করবে, অর্থাৎ এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সাহায্য করবে, তাহলেই কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জ বা জাতিসংঘ প্রতিষ্ঠার কিন্তু গুরুত্ব আছে। তাই আমরা সেই জাতিসংঘ আর জাতিপুঞ্জ কেন হয়েছিল, কি জন্য হয়েছিল এবং তার ব্যর্থতার কারণগুলো কি কি, সেগুলো কিন্তু আজকে পাই টু পাই আলোচনা করব। আর এখানে আজকে টপিক লিখেছি যে আমি লিখেছি জাতিসংঘ 1 নম্বর টপিক, দ্বিতীয় টপিকে লিখেছি যে সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ, আর এখানে শেষে লিখেছি কি না, লাইন বাই লাইন আলোচনা করব। আর এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো হবে, অর্থাৎ শুধু প্রশ্নই নয়, এই প্রশ্নের সাথে সাথে যে উত্তরগুলো হবে সেগুলো কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। প্রায় 30 থেকে 40টা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব, সময়টা কিন্তু একটু লাগবেই। তাই আমি বলবো যে অন্তত ঘন্টা খানেক সময়টা যদি তোমরা ব্যয় করো তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে 100% কোশ্চেন কমন পাবে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আসবে সব কোশ্চেনই কিন্তু আজকের এই আলোচনার মধ্যে থাকবে, এটা কিন্তু তোমরা ধরে নিতে পারো। তাই আমি বলবো যে বইটা সবাই নিয়ে বসবে এবং লাইন বাই লাইন কিন্তু তোমরা দেখবে, আলোচনা করব, এবং তোমরা যেটা সমস্যা হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে কিন্তু আমি উত্তর দিতে আমি বাধ্য থাকবো। তাহলে চলো আমরা শুরু করি, সেই সমস্যা যাতে না হয় সেই সমাধানটা শুরু করি। শুরুতেই আমি আজকে বলবো যে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলে গ্রহণ করবে। তারপরে কিন্তু আজকে শেয়ার করব এই ছায়া প্রকাশনের ইতিহাস ও পরিবেশ, জি.কে. পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। এই বই থেকে কিন্তু আমি শেয়ার করব, কারণ এই বই থেকে শেয়ার করার একটা আলাদা মর্যাদা আছে। কারণ কি, এখানে ডিটেলস কিন্তু অনেক কিছু পাওয়া যায়, তাই এই বই থেকে শেয়ার করব। এবার আমরা চলে যাব আজকের আলোচ্য বিষয়ে, অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাতিসংঘ বা
ও সম্মিলিত জাতিপুঞ্জ। দেখো এই চ্যাপ্টার 7 থেকে কিন্তু আজকে একটা পার্ট শেয়ার করব, একটা পার্টে আশা করছি শেষ হয়ে যাবে। আর এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে উত্তর সমেত আলোচনা করব। আর আলোচনা করলে পরেই কিন্তু তোমরা সাকসেস পাবে। তাই আমি বলবো যে প্রথমেই শুরুতেই অর্থাৎ আলোচনার শুরুতেই আমি বলবো যে তোমরা বইটা নিয়ে অবশ্যই বসেছো এবং বইটা নিয়ে বসলেই কিন্তু সার্থকতা লাভ করবে। তাই দেখো আমি শুরুতেই বলছি যে দেখো জাতিসংঘ, দেখো 20 শতকের প্রথমার্ধে সংগঠিত হওয়া দুটি ভয়ঙ্কর বিশ্বযুদ্ধে বিপুল সংখ্যক সৈন্য ও বিপুল পরিমাণ অত্যাধুনিক মারণাস্ত্র ব্যবহার হয়। তাহলে মারণাস্ত্র বুঝতেই পারছো এখনকার যুদ্ধের মতো, অর্থাৎ এখন যে যুদ্ধ আগের দিনের যুদ্ধের মধ্যে অনেকটা ফারাক, অর্থাৎ আকাশ আর পাতাল ফারাক। দেখো এই যুদ্ধের ফলে বিভিন্ন দেশের অগণিত সামরিক ও অসামরিক পেশায় নিযুক্ত মানুষ নিহত হয় এবং বিপুল পরিমাণ অর্থ সম্পদ ধ্বংস হয়। ফলে এই বিশ্বব্যাপী উপলব্ধি অর্থাৎ বিশ্ববাসী উপলব্ধি করতে পারে যে আধুনিক যুগে অর্থাৎ আধুনিক যুদ্ধ আর প্রাচীনকালের তীর ধনুক তলোয়ার নিয়ে যুদ্ধ কিন্তু এক নয়, অর্থাৎ এই যুদ্ধ ওই যুদ্ধের মতো নয়। আধুনিক যুদ্ধের অর্থ হলো এই সর্বাত্মক ধ্বংসলীলা, তার মানে যুদ্ধ মানেই কিন্তু ধ্বংসলীলা। তাই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাগণ উপলব্ধি করেন যে এই ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে বিশ্বের মানব জাতিকে রক্ষা করতে গেলে পৃথিবী থেকে যুদ্ধকে চিরতরে দূর করতে হবে। কিন্তু আমরা সেই যুদ্ধটাকে চিরতরে দূর করতে পারিনি। এই উপলব্ধি থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর জাতিসংঘ গঠন হলো কবে? অর্থাৎ জাতিসংঘ গঠিত হলো এই লেগ অফ নেশনস অর্থাৎ 28শে জুন 1919 খ্রিস্টাব্দে এটি তৈরি হলো। আর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখো 1939 থেকে 45। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ ছিল 1914 থেকে 18, সেই যুদ্ধটা আমাদের পূর্বপুরুষরা দেখেছেন। এবার 1919 সালের এই যেটা জাতিসংঘ তৈরি হলো অর্থাৎ জাতিসংঘ তৈরি হলো, তারপরে কিন্তু আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, অর্থাৎ আমরা সেই ভয়ঙ্কর পরিণতির কথা কিন্তু ভুলে গেলাম। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলেছিল কবে? শুরু হয়েছিল কবে? 1939 আর শেষ হয়েছিল 45, অর্থাৎ জাপানের হিরোশিমা নাগাসাকি শহরকে দুটো বোমার সাহায্যে ধ্বংস করার পরে কিন্তু সেই যুদ্ধের সমাপ্তি ঘটে। তো এই অবসানের পর এই সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন 24শে অক্টোবর 1945 এটি প্রতিষ্ঠিত হয়। তাহলে দেখো আমরা এই জাতিসংঘ আর সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ এটা গঠিত হয়েও ছিল। তাহলে দেখো জাতিসংঘ আমরা আসবো প্রথম আলোচনায় যে জাতিসংঘটা দেখো প্রথম বিশ্বযুদ্ধের 1914 থেকে 18 পর্যন্ত হয়েছিল। এই ভয়ানক ধ্বংসলীলা ও ধ্বংসাত্মক ধ্বংসযোগ্য বিশ্বের সাধারণ মানুষ তথা রাষ্ট্র নেতাদের আতঙ্কিত করে তোলে, অর্থাৎ রাষ্ট্র শেষ হয়ে যাবে। ভবিষ্যৎ মারণ যুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্রনেতার উদ্যোগে 1919 খ্রিস্টাব্দের 28শে জুন জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো। এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। তো ঐতিহাসিক ল্যাংস্ট্রমের মতে লীগের সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদান ছিল আন্তর্জাতিক সহযোগিতার ধারণার প্রসার ঘটানো। কিন্তু দেখো 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল 42, তারপরে 1946 খ্রিস্টাব্দে জাতিসংঘের অবলুপ্তির সময় এর মোট সদস্য সংখ্যা ছিল 51। তাহলে 42 থেকে 51 হয়েছিল। কিন্তু দেখো প্রথম থেকে যেসব দেশ জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি সেগুলির মধ্যে উল্লেখযোগ্য দেখো কি আমেরিকা, অর্থাৎ ভীষণ শক্তিধর রাষ্ট্র, তারপরে রাশিয়া, মেক্সিকো, আয়ারল্যান্ড, ইথিওপিয়া, স্পেন, ফিনল্যান্ড প্রভৃতি দেশগুলো কিন্তু এই সদস্যপদ তখন গ্রহণ করেনি। তাহলে এবার যখন গ্রহণ করেনি তারপরে দেখো প্রতিষ্ঠিত অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য, অর্থাৎ এই জাতিসংঘটা কেন প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ 26টি অনুচ্ছেদ বিশিষ্ট জাতিসংঘের চুক্তিপত্রে জাতিসংঘের উদ্দেশ্য এবং গঠনতন্ত্র সম্পর্কে বিশদে উল্লেখ রয়েছে। জাতিসংঘের অন্যতম উদ্দেশ্য, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করেছি, আজকে পড়ে নিচ্ছি, কোশ্চেনটা পরে বলে দিচ্ছি। দেখো অন্যতম উদ্দেশ্যগুলি ছিল 1 নম্বর দেখো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে
বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সমাধান করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। তার মানে কি, একে অন্যকে সহযোগিতা করতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিলে পরে কিন্তু সে বেঁচে যাবে, অর্থাৎ সেই রাষ্ট্র বেঁচে থাকবে। যেমন কেউ যদি জলে ডুবে যায়, হাতটা দেখা যায়, তাহলে কি আমাদের কর্তব্য কি, আমরা সেখানে যেই থাকি না কেন, যে যত বড় শত্রুই হই না কেন, আমাদের উচিত নাকি তার হাতটা টেনে ধরে তাকে বাঁচানো। তাই এটি প্রতিশ্রুতিটা কিন্তু হয়েছিল, বা বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা যাবে। ২ নম্বর দেখো, ২ নম্বর কি হলো? ২ নম্বর দেখো, ন্যায় ও সততার ভিত্তিতে, এখানে চলে এসেছি ১৩৭ পাতায়, ন্যায় ও সততার ভিত্তিতে বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ ন্যায় ও সততার মধ্যে কাউকে অন্যায়ভাবে কোনো কিছু বলাও যাবে না, করাও যাবে না। ৩য় নম্বর দেখো, বিভিন্ন আন্তর্জাতিক আইন, চুক্তি, বিধিনিষেধগুলো যথাযথভাবে মেনে চলতে হবে। ৪ নম্বর দেখো, যদি কোনো রাষ্ট্র অন্যায়ভাবে অন্য কোনো রাষ্ট্রকে আক্রমণ করে, তবে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র কর্তৃক আক্রমণকারীর বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, এমনকি প্রয়োজনে সামরিক বল প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা হবে। তাও দেখো কি হলো না, এত কিছু করার সত্ত্বেও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো না। কিছু ক্ষমতাশালী রাষ্ট্র তাদের নিজেদের ক্ষমতাকে জাহির করার জন্যই কিন্তু কি হলো না, এই জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি, তারাই কিন্তু এই কাণ্ডগুলো ঘটিয়েছে। তারপরে দেখো ৫ নম্বর, দেখো যে ৫ নম্বর হচ্ছে যে বিশ্বের অবহেলিত নারী, শিশু ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে হবে। সে যে জাতিই হোক না কেন, যে রাষ্ট্রেরই হোক না কেন, এটা কিন্তু করতে হবে। তারপরে দেখো এই ৬ নম্বর, দরিদ্র ও পিছিয়ে পড়া জনজাতির সেবা করতে হবে। অর্থাৎ যারা পিছিয়ে পড়েছে তাকে হেল্প করতে হবে। আমরা দেখো না, ক্লাসে যদি কেউ একটু দুর্বল থাকে, কিরকম দুর্বল? শারীরিক দুর্বল নয়, অর্থাৎ পড়াশোনায় দুর্বল, তার দেখা গেল যে আর্থিক সঙ্গতিটা নেই, সে হয়তো একটা বই কিনতে পারছে না, বা প্রাইভেট টিউশন বা স্কুলে ঠিকমতো আসতে পারছে না কাজের জন্য, তাকে কিন্তু যদি আমরা একটু হেল্প করি, সে কিন্তু বড় হতে পারে। তো আমরা দেখেছি না যে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি এখন যিনি আমাদের সংবিধান প্রণেতা, তিনিও কিন্তু, তাকেও কিন্তু এইভাবে তার সঙ্গে অবিচার করা হতো। দেখো, সে কিন্তু অবশেষে পিছনে বসে থেকেও কিন্তু সেই সফলতা লাভ করে আমাদের দেশে লিখিত সংবিধান তৈরি করেছিলেন তিনিই, এবং তার লিখিত সংবিধান পড়েই কিন্তু আমরা এখনো চলছি, আর এই সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ লিখিত সংবিধানে পরিণত হলো। তাহলে দেখো, কাউকে আমরা ছোট করে দেখব না, এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের বিশ্ব শান্তি আসবে। এবার বিশ্ব স্বাস্থ্য রক্ষার পদক্ষেপ গ্রহণ করা দরকার, অর্থাৎ করা উচিত। তাহলে দেখো, এই জাতিসংঘের অন্যতম উদ্দেশ্যগুলোই ছিল এইগুলোই কিন্তু, এটা একটা প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন হিসাবে আসতে পারে। এটা কিন্তু তোমরা সবাই ভালো করে পড়বে, ১৩৬ পাতা থেকে ১৩৭ পাতার উপর পর্যন্ত এটুকু কিন্তু তোমরা পড়বে। এবার আসবো যে জাতিসংঘের গঠনতন্ত্র। দেখো, এই জাতিসংঘ গঠন ৭টি সংস্থার মাধ্যমে তার কার্যাবলী পরিচালিত। তাই এটা একটা প্রশ্ন আসতেই পারে, আমি দাগিয়ে দিচ্ছি, এটাও কিন্তু আসতেই পারে। তো এগুলো ছিল সাধারণ সভা, লীগ পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক শ্রমিক সংস্থা, স্থায়ী তত্ত্বাবধায়ক কমিশন, এবং শেষ নম্বর হচ্ছে সংখ্যালঘু সমিতি। এবার আসবো যে আমাদের জেনেভায় জাতিসংঘের সদর দপ্তর, আমরা এই চিত্রটাকে মনে রাখবো। দেখো, এই চিত্রটা কিন্তু কি, জেনেভায়, অর্থাৎ সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু এটা হয়েছিল, এই জাতিসংঘর যে সংঘ দপ্তর, সদর দপ্তর, এটাই কিন্তু সেই সদর দপ্তর। এটা সম্পর্কে কিন্তু আমাদের একটু আইডিয়া দরকার, আমরা দেখেই যেন বুঝতে পারি যে এটা আমাদের সেই জেনেভায় জাতিসংঘের সদর দপ্তর, এটা কিন্তু চিনতেই হবে। এবার আসবো যে সাধারণ সভা। দেখো, জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রকে নিয়ে লীগের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন সংস্থার সাধারণ সভা গঠিত হয়। এই সভায় অধিবেশনে আন্তর্জাতিক বিরোধ, বিশ্ব শান্তি প্রভৃতি বিষয়ে আলোচনা হতো, এবং এই সভায় ২ থেকে ৩ অংশ সদস্যের সমর্থনে জাতিসংঘে কিন্তু নতুন সদস্যপদ গ্রহণ করা হতো। আর জাতিসংঘের চুক্তিপত্রের ১ নম্বর ধারায় এর সদস্যপদ গ্রহণ ও বর্জনের নিয়মাবলী উল্লেখ করা হয়েছে। তারপরে আসবো আমরা লীগ পরিষদ। দেখো, এই জাতিসংঘর কার্য পরিচালনার উদ্দেশ্যে প্রথম ৫টি স্থায়ী ও ৪টি অস্থায়ী সদস্য রাষ্ট্রকে নিয়ে একটি লীগ পরিষদ বা কাউন্সিল গঠিত হবে বলে স্থির হয়। এই ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল কি কি? দেখো, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইটালি এবং জাপান। কিন্তু আমেরিকা লীগে যোগ না দেওয়ায় প্রথমে ৪টি স্থায়ী সদস্য নিয়ে লীগ পরিষদ কাজ শুরু হয়। পরবর্তীকালে স্থায়ী সদস্য সংখ্যা ৬ এ
অস্থায়ী সদস্য সংখ্যা 9 করা হয়। তাহলে দেখো আমরা এই জার্মানিতে 1926 খ্রিস্টাব্দে এবং রাশিয়াতে 1934 খ্রিস্টাব্দে নতুন স্থায়ী সদস্য হয়। তাহলে জার্মানি হয় 1926 আর রাশিয়া হয় 1934। এটা কিন্তু আমরা জানলাম। এবার দেখো এখানে একটা যে জানকী বলে একটা কথা রয়েছে, এটাও কিন্তু আমাদের পড়ার বিষয় আছে, এখান থেকে কিন্তু অনেক কিছু জানার বিষয় আমাদের আছে। তাই আমি বলবো যে এটা আমাদের পড়তে হবে। দেখো এই আন্তর্জাতিক বিরোধের মীমাংসা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ বেশ কয়েকটি ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে, আবার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থও হয়েছে। তো এই জাতিসংঘের কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য দেখো। 1 নম্বর দেখো, জাতিসংঘ সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, পোল্যান্ড, মিশর, চীন ও গ্রিস, বুলগেরিয়া প্রভৃতি বিরোধের মীমাংসা করে। এতগুলো কিন্তু হয়েও ছিল। 2 নম্বর দেখো, জাতিসংঘের তত্ত্বাবধানে জেনেভা প্রোটোকল 1924, লোকার্নো চুক্তি 1925, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়ে নেবে। আর কেবল দেয়া চুক্তি 1928 প্রভৃতি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং গ্রিস, ইটালি বিরোধের মীমাংসা, জাপান কর্তৃক চীনের মাঞ্চুরিয়া আক্রমণ 1931 খ্রিস্টাব্দ এবং ইটালি কর্তৃক আফ্রিকায় আবিসিনিয়া আক্রমণ 1935, প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ, সমস্যার সমাধানের প্রভৃতি ক্ষেত্রে জাতিসংঘ কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ কি, এরা নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অর্থাৎ নিজের ক্ষমতাকে জাহির করার জন্যই কিন্তু এই যে আগ্রাসন নীতি এরা কিন্তু চালিয়েছে, ফলেই কিন্তু এগুলো জাতিসংঘের ব্যর্থতা বলেই ধরে নেওয়া হয়। তো কয়েকটি শক্তিধর রাষ্ট্র কর্তৃক লীগের সদস্যপদ গ্রহণ করা, সদস্যদের মধ্যে ঐক্যের অভাব, লীগের সংগঠিত দুর্বলতা, নিজস্ব সামরিক বাহিনী না থাকা, বিশ্বে একনায়কতন্ত্রের উত্থান প্রভৃতি জাতিসংঘের ব্যর্থতার প্রধান কিন্তু কয়েকটি কারণ। তাই 1939 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18 আর 1939 থেকে 45 কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এই 1939 খ্রিস্টাব্দ থেকে, অর্থাৎ 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। এই বিশ্ব শান্তির রক্ষক হিসাবে জাতিসংঘের অস্তিত্ব গুরুত্বহীন হয়ে পড়ে, অর্থাৎ জাতিসংঘ সম্পূর্ণ ব্যর্থ। অবশেষে 1946 খ্রিস্টাব্দে 20 এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবলুপ্তি ঘটে। তাহলে আমরা এত আশা করলাম এত যুদ্ধ করব না, আমাদের যুদ্ধে এত ক্ষতি, আমাদের রাষ্ট্রনায়করা সব ভেবে চিন্তে কিন্তু জাতিসংঘ তৈরি করলো, কিন্তু এই জাতিসংঘ তৈরি করার পরেও কিন্তু 1946 খ্রিস্টাব্দে দুটো পরপর যুদ্ধ হলো, একটা প্রথম বিশ্বযুদ্ধ, একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ হওয়ার পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে 1946 খ্রিস্টাব্দে 20 এপ্রিল আনুষ্ঠানিকভাবে কিন্তু এই জাতিসংঘের অবলুপ্তি ঘটে, অর্থাৎ জাতিসংঘ সম্পূর্ণরূপে ডেস্ট্রয় হয়ে যায়। এবার চলে আসবো আমরা 137 পরে 138 পাতায় চলে আসবো। 138 পাতায় চলে আসবো যে ওইখানকার দুটো পড়েছি, এবার আমরা পড়বো সচিবালয়। দেখো এই সচিবালয় সাধারণ সভা, লীগ পরিষদ সিদ্ধান্তগুলি কার্য করার জন্য একটি সচিবালয় ছিল। এর প্রধান ছিলেন মহাসচিব, সেক্রেটারি জেনারেল। এর প্রধান মহাসচিব ছিলেন স্যার জেমস এরিক ড্রুমন্ড। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পড়বে 1920 থেকে 1933 খ্রিস্টাব্দ। তারপরে আসবো 4 নম্বর, দেখো আন্তর্জাতিক আদালত, অর্থাৎ হল্যান্ডের রাজধানী হেগে জাতিসংঘের একটি আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে এই আন্তর্জাতিক বিরোধের মীমাংসা, আন্তর্জাতিক আইন ও চুক্তির ব্যাখ্যা প্রদান প্রভৃতি কাজ হতো। 5 নম্বর দেখো আন্তর্জাতিক শ্রমিক সংস্থা, জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসাবে 1943 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO গঠিত হয়। এর কাজ ছিল বিভিন্ন দেশের শ্রমিকদের শোষণ বন্ধ করা এবং তাদের অবস্থার উন্নয়ন করা। জেনেভায় এর প্রধান কার্যালয় স্থাপিত হয়। 6 নম্বর দেখো অস্থায়ী তত্ত্বাবধায়ক কমিশন, অর্থাৎ জাতিসংঘের একটি উল্লেখযোগ্য সংস্থা ছিল এই স্থায়ী তত্ত্বাবধায়ক কমিশন। এই কমিশনের বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চলের উপর তদারকির দায়িত্ব পালন করে। 7 নম্বর দেখো সংখ্যালঘু সমিতি, জাতিসংঘের অপর উল্লেখযোগ্য সংস্থা ছিল সংখ্যালঘু সমিতি। এই সমিতি বিশ্বের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা দেখাশোনা করত। এবার আসবো আমরা এই জাতিসংঘ ব্যর্থতা এবং অবলুপ্তির কারণ, অর্থাৎ বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ কিছু কিছু ক্ষেত্রে সফল হলেও
বহু ক্ষেত্রে ব্যর্থ হয়। এর ফলে 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এর গুরুত্ব হ্রাস পায়। 1946 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে এই জাতিসংঘ অবলুপ্ত হয় এবং জাতিসংঘ ব্যর্থতার অনেকগুলো কারণ, এই কারণগুলো কি কি না, 1 নম্বর দেখো বৃহৎ শক্তির অনুপস্থিতি, অর্থাৎ যে সবচেয়ে বড় সে যদি দলে না থাকে, অর্থাৎ যার ক্ষমতা সবচেয়ে বেশি সে যদি দলে না থাকে তাহলে কিন্তু তার সেই দল হেরেই যায়। তো বৃহৎ শক্তির অনুপস্থিতি মানে বৃহৎ শক্তিটা উপস্থিত ছিল না, অর্থাৎ তৎকালীন বিশ্বের 2 শ্রেষ্ঠ শক্তি আমেরিকা এবং রাশিয়া প্রথম থেকেই জাতিসংঘের সদস্যপদ গ্রহণ না করায় জাতিসংঘের শক্তি কার্যকারিতা যথেষ্ট কমে যায়। 2 নম্বর দেখো সদস্যের মধ্যে বিরোধ, অর্থাৎ এই দলে দলে অর্থাৎ একই দলের মধ্যে দুজন মালিক হলে পরে যেটা হয়, অর্থাৎ দুজন নেতা যদি হয়ে যায় তাহলে কিন্তু সেই সমস্যাটা বেড়েই যায়। তো নিজেদের এই স্বার্থসিদ্ধির জন্য লীগের সদস্য দেশগুলি প্রায়ই নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করত এবং লীগের সিদ্ধান্তগুলিকে উপেক্ষা করত এবং যা লীগের গুরুত্ব হ্রাস পায়। 3 নম্বর দেখো লীগের নীতিগুলির দুর্বলতা, অর্থাৎ লীগের বেশ কিছু নীতি ছিল দুর্বল এবং অকার্যকর। উদাহরণস্বরূপ এর নিরাপত্তা পরিষদ শান্তি রক্ষার জন্য বাধ্যতামূলক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। তারপরে দেখো যে 4 নম্বর দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলে এটা প্রমাণ হয়ে যায় যে লীগ যুদ্ধে প্রতিহত করে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে লীগ বিশ্বের নেতৃত্বের ভূমিকা হারায়। এবার আসবো আমরা সম্মিলিত জাতিপুঞ্জ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার সুমহান উদ্দেশ্য নিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হলেও জাতিসংঘ তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়। এর ফলে দেখো 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জাতিসংঘের অস্তিত্ব কার্যত লুপ্ত হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ থেকে অনেক গুণ বেশি ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অর্থাৎ 1939 থেকে 45 খ্রিস্টাব্দ বিশ্ববাসীকে নতুন করে আতঙ্কিত করে তোলে। এই আতঙ্ক থেকেই কিন্তু বিশ্ব শান্তি রক্ষার উদ্দেশ্য নিয়ে 1945 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ নামে একটি নতুন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ করেছি, রাষ্ট্রসংঘ তৈরি করেছি এবং তার রাষ্ট্রসংঘ ব্যর্থ হয়ে গেল। 1939 থেকে 45-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। এই ভয়াবহ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিণতি কিন্তু আমরা কেউ মানলাম না, দেখলাম না। আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এবং নিজের ক্ষমতাকে অর্থাৎ বিশ্বে জাহির করার জন্যই কিন্তু 2 শক্তিধর রাষ্ট্র কিন্তু জাতিসংঘ থেকে চলে গেল। ফলে কি হলো, এটাও কিন্তু ব্যর্থ হতে শুরু করলো। অর্থাৎ 1945 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জ নামে একটি নতুন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠলো। কিন্তু দেখো এই সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইংল্যান্ড, আমেরিকা, সোভিয়েত রাশিয়া প্রভৃতি দেশের সক্রিয় উদ্যোগ সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অর্থাৎ ইউএনও, এটাও কিন্তু অ্যাব্রিভিয়েশন হিসাবে আসতেই পারে, নামে আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয় এবং 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই জাতিপুঞ্জের স্বাক্ষরিত সনদটি কার্যকরী হয়। কিন্তু দেখো এই দিনটিকে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার তারিখ হিসাবে ধরা হলো। আর কি হলো, বিশ্বের রাষ্ট্র নেতাদের যেসব ইতিবাচক ভূমিকা ও জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রেক্ষাপট হিসাবে কাজ করছিল সেগুলো কে কে দেখো, এই লন্ডন ঘোষণাপত্র, এগুলো কিন্তু কতগুলো কার্যকরী ঘটনা ঘটেছিল এবং সেগুলো গ্রহণ করা হয়েছিল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন প্রতিনিধি 1941 খ্রিস্টাব্দের জুন মাসে লন্ডনে সমবেত হন। তারা একটি ঘোষণাপত্রের মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার প্রস্তাব গ্রহণ করে। এটি ছিল এই লন্ডন ঘোষণাপত্র। তাহলে লন্ডন ঘোষণাপত্র কি, এটা কিন্তু টিকাটাই বাঁচতেই পারে, এটাও কিন্তু পড়বে। তারপরে আসলো আটলান্টিক সনদ। মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1941 খ্রিস্টাব্দে 9 আগস্ট আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস নামে যুদ্ধজাহাজ মিলিত হয়ে একটি ঘোষণাপত্র প্রকাশ করে। এটি আটলান্টিক সনদ নামে পরিচিত। এটাও কিন্তু ইম্পর্টেন্ট টিকা হিসাবে আসতেই পারে। এতে এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিপুঞ্জ প্রতিষ্ঠার অভ্যাস ছিল। তারপরে পয়েন্ট দেখো ওয়াশিংটন সম্মেলন।
এই মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন 1941 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এক আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সোভিয়েত রাশিয়া, চীন সহ বিশ্বের 26টি দেশ এই সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র নামে একটি দলিল স্বাক্ষর করে। এই জানুয়ারি কবে? এটা 1 জানুয়ারি 1942 খ্রিস্টাব্দ। তারপরে আসবো আমরা অন্যান্য সম্মেলনগুলো। দেখো অন্যান্য কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনের জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যেমন আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড ও চীন মস্কো ঘোষণায় 30 অক্টোবর 1943 খ্রিস্টাব্দ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরে। 2 নম্বর দেখো আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড তেহরান সম্মেলনের ঘোষণায় 1 নম্বর দেখো 1 ডিসেম্বর 1943 খ্রিস্টাব্দ একই প্রয়োজনের কথা বলে। তাহলে দুজনের চিন্তা ভাবনাই একই ছিল। 3 নম্বর দেখো আমেরিকার ডাম্বারটন ওকস সম্মেলন 21 সেপ্টেম্বর 7 অক্টোবর 1944 খ্রিস্টাব্দ আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড এবং চীন জাতিপুঞ্জের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করে। দেখো আলোচনাগুলো কিন্তু চলছিল, ঠিকঠাকই চলছিল। তারপর 4র্থ নম্বর ইয়াল্টা সম্মেলন। দেখো 11 ফেব্রুয়ারি 1945 খ্রিস্টাব্দে এটি সংগঠিত হয়। আমেরিকা, রাশিয়া এবং ইংল্যান্ডের সিদ্ধান্ত নেয় যে এই জাতিপুঞ্জের সনদের চূড়ান্ত খসড়া তৈরি উদ্দেশ্য এপ্রিল মাসে আমেরিকা সান ফ্রান্সিসকো শহরে এক সম্মেলন ডাকা হয়। এতগুলো কিন্তু করাও হয়, কিন্তু দেখো তার সত্ত্বেও এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য ও নীতি এবং গঠন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। 111টি ধারা বিশিষ্ট সম্মিলিত জাতিপুঞ্জের সনদে এর উদ্দেশ্য, নীতি ও গঠনতন্ত্র সম্পর্কে বিশদে উল্লেখ রয়েছে। এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলো কি কি? তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আমি দিয়েছি, এখান থেকে একটু আগেই দাগিয়ে রেখেছি, কারণ তোমরা কিন্তু পৃষ্ঠাটা মনে রাখবে 139 পাতা, পরে কিন্তু এটাও আলোচনা করব, অর্থাৎ প্রশ্নের উত্তরটা বলে দেবো। 1 নম্বর দেখো বিশ্ব শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করে বিশ্ব থেকে যুদ্ধের সম্ভাবনা দূর করা। 2 নম্বর দেখো প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণ ও সমানাধিকার এর ভিত্তিতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা। 3 নম্বর দেখো আন্তর্জাতিক সহযোগিতার বৃদ্ধির মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে সকলে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রভৃতি সমস্যার সমাধান করা। 4 নম্বর দেখো উক্ত দেশগুলির বাস্তবায়িত করার লক্ষ্যে বিভিন্ন দেশ যেসব উদ্যোগ নেয় জাতিপুঞ্জের পক্ষ থেকে সেই উদ্যোগের সমন্বয় সাধন করা। তাহলে এই উদ্দেশ্যগুলো কিন্তু প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলো কিন্তু ছিল ভালোই। এবার চলে যাব আমরা 140 পাতায়। 140 পাতায় গিয়ে আমরা দেখব যে এখানে কি আছে। দেখো এখানে একটুখানি দেখব যে এই সম্মিলিত জাতিপুঞ্জের নীতিটা কি। এই সম্মিলিত জাতিপুঞ্জের নীতি হচ্ছে জাতিপুঞ্জ সনদের 2 নম্বর ধারায় এর 7টি নীতির উল্লেখ আছে। এই নীতিগুলি কি কি? এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা পড়বে। প্রতিটি সদস্য রাষ্ট্রের সমান সার্বভৌম ক্ষমতা ও মর্যাদা ভোগ করবে। 2 নম্বর হচ্ছে সদস্য রাষ্ট্রগুলি সনদে নিম্নলিখিত দায় দায়িত্ব আন্তরিকভাবে পালন করবে। 3 নম্বর দেখো তারা শান্তিপূর্ণ উপায়ে বিভিন্ন আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করবে, অর্থাৎ সমস্ত কিছু আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে। 4 নম্বর দেখো সদস্য রাষ্ট্রগুলি অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করা, বল প্রয়োগ করা বা স্বাধীনতা বিপন্ন করা থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ অন্য দেশকে আগ্রাসন করা যাবে না, তা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ একটা দলের মধ্যে বা একটা অঞ্চলের মধ্যে যদি 5 জন নেতা থাকে, তো কেউ যদি দুর্বল থাকে তার উপরে কিন্তু কেউ অন্যায়ভাবে অত্যাচার করা যাবে না, এটা কিন্তু বলা হলো। অর্থাৎ বিভিন্ন রাষ্ট্র নেতারা কিন্তু যাদের ক্ষমতা বেশি তারা এই ছোট রাষ্ট্রকে আগ্রাসন নীতি করবে, এটা কিন্তু করা যাবে না, এ থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর দেখো সকল সদস্য জাতিপুঞ্জের যাবতীয় কার্যক্রম রূপায়ণে সহায়তা করবে। জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে সদস্য রাষ্ট্রগুলি জাতিপুঞ্জকে সহায়তা করবে এবং শাস্তিপ্রাপ্ত রাষ্ট্রকে সহায়তা দানে বিরত থাকবে। 6 নম্বর দেখো জাতিপুঞ্জের সদস্য নয়, অর্থাৎ জাতিপুঞ্জের দলে নেই, তো দলে নেই মানে যে তাকে কি করা হবে, তার প্রতি অবিচার করা হবে এমনও নয়। এমন রাষ্ট্র যাতে বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষার উদ্যোগ নেয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। 7 নম্বর দেখো কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে
জাতিপুঞ্জ কখনো হস্তক্ষেপ করবে না, অর্থাৎ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ হস্তক্ষেপ করবে না। অর্থাৎ আমার কিছু ব্যক্তিগত জিনিস থাকতেই পারে যেটা সর্বসাধারণের জন্য কাজে লাগে, সেটা কিন্তু কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এবার আসবো যে সম্মিলিত জাতিপুঞ্জর গঠনতন্ত্র। এই সম্মিলিত জাতিপুঞ্জ তার অধীনস্থ প্রধান 6টি সংস্থার মাধ্যমে তার কার্যবলী পরিচালনা করত। কি কি না, 1 নম্বর হলো যে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ, 4 নম্বর ওছি পরিষদ, অর্থাৎ 5 নম্বর আন্তর্জাতিক বিচারালয় এবং 6 নম্বর সচিবালয়। তাহলে দেখো আমাদের এই নিউ ইয়র্কে, আগে চিত্রটা তোমাদের বলেছি, নিউ ইয়র্কে জাতিপুঞ্জের সদস্য দপ্তর অর্থাৎ সদর দপ্তর, এটাও কিন্তু আমাদের চিনে রাখতে হবে। এই দুটো জিনিসকে কিন্তু আমাদের চিনে রাখতেই হবে, তা নাহলে কিন্তু আমরা একটু কিছু অজানাই থেকে যাবে। তাই আমরা এই জাতিসংঘ এবং জাতিপুঞ্জের দুটো সদর দপ্তরকে কিন্তু আমরা চিনে রাখলাম, এটা সেইটা দ্বিতীয়টি, অর্থাৎ জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়, নিউ ইয়র্কে। এবার আসবো আমরা যেই ভাগগুলো পড়লাম, এই ভাগগুলোর কি কি গুরুত্ব সেগুলো সম্পর্কে পড়বো। দেখো, সাধারণ সভা, সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রকে নিয়ে সাধারণ সভা গঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। 51টি সদস্য রাষ্ট্র নিয়ে এই সভার পথ চলা শুরু হয়। 2013 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সদস্য সংখ্যা ছিল 193। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসে সাধারণ সভার অধিবেশন বসে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখানে কিন্তু দুটো তিনটেই ইম্পর্টেন্ট। সাধারণ বিষয়ে এই সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে এবং গুরুত্বপূর্ণ বিষয় 2 থেকে 3 অংশ সদস্যদের ভোটে সাধারণ সভার ক্ষমতা, মানে সাধারণ সভার কোনো সিদ্ধান্ত গৃহীত হয়। জাতিপুঞ্জের সদস্যদের অর্থাৎ সনদের যে কোনো বিষয়ে সাধারণ সভা আলোচনা করার অধিকারী হলেও এর সুপারিশগুলি কার্যকর করা বা আইন প্রণয়ন করার কোনো ক্ষমতা সাধারণ সভার নেই, তারা এককভাবে কোনো কিছু করতে পারবে না। এবার আসবো যে নিরাপত্তা পরিষদ, তার পরের পয়েন্ট। দেখো, এই নিরাপত্তা পরিষদ হলো কি না, নিরাপত্তা পরিষদ হলো জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা। বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষা করাই এই পরিষদের প্রধান কাজ, অর্থাৎ বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হবে, নিরাপত্তা রক্ষিত হবে, এটাই তার প্রধান কাজ। এই পরিষদে প্রথমে 5টি স্থায়ী এবং 6টি অস্থায়ী, মোট 11টি সদস্য ছিল। পরে এই অস্থায়ী সদস্য সংখ্যা হলো 10 এবং মোট সদস্য সংখ্যা হলো 15। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি হলো আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া এবং চীন। তাহলে বুঝতেই পারছো এটা বেশ শক্তপোক্ত। এবার আসবো আমরা একটুখানি জানো কি একটা কথাটা জেনে নেব যে ভেটোটা কি। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি ভেটো কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করেছি। এখানে ভেটো কি টিকা লেখো বা ভেটো কাকে বলে। এই সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ করতে গেলে প্রতিটি স্থায়ী সদস্য সহ কমপক্ষে 9টি সদস্যের সম্মতি প্রয়োজন। তবে কোনো একটি অস্থায়ী সদস্য প্রস্তাবে আপত্তি জানালেও সেই প্রস্তাব বাতিল হয়ে যাবে। প্রস্তাব বাতিল করার স্থায়ী সদস্যগুলির এই ক্ষমতাই হচ্ছে ভেটো নামে পরিচিত। তাহলে ভেটো কি, এটা কিন্তু শেয়ার করেছি, আমি একটু অন্যভাবে উত্তরটা লিখেছি, তোমরাও লিখতে পারো। আমি বলেছি যে যারা 95 আপ অ্যাচিভ করতে চাও, অর্থাৎ পরীক্ষায় 95 এর উপরে অ্যাচিভ করতে চাও, তারা কিন্তু একটু বাইরের কিছু পড়তে হবে, তা না হলে কিন্তু আমরা এই পরীক্ষায় কিন্তু সফলতা লাভ করতে পারবো না। অর্থাৎ আমাদের একটা উদ্দেশ্যই থাকবে যে শিক্ষকের কাছ থেকে আমরা কিন্তু নাম্বারটা ছিনিয়ে নেব, আর নেব না, নেবই। কিসের মাধ্যমে? জোর করে। হ্যাঁ, জোর করে। কিসের জোরে? অর্থাৎ গায়ের জোরে নয়, আমরা নেব আমাদের এই কলম অর্থাৎ কলমের জোরে, অর্থাৎ লেখনীর মধ্যে দিয়েই কিন্তু আমরা প্রমাণ করে দেব যে আমাদের নাম্বারটা দিতেই হবে। 3 নম্বর দেখো যে অর্থনৈতিক সামাজিক পরিবেশ, অর্থাৎ জাতিপুঞ্জের অর্থনৈতিক সামাজিক পরিষদের প্রধান কাজ হলো বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে অগ্রগতি ঘটানো। এই পরিষদের বর্তমান সদস্য হলো 54। এই পরিষদের কয়েকটি উল্লেখযোগ্য শাখা হলো আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ILO, এটি সামাজিক ন্যায় বিচার, আন্তর্জাতিক মানবাধিকার ও শ্রম অধিকার রক্ষার্থে কাজ করে। তারপরে 2 নম্বর হলো আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO, এটি বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা উন্নত করা, রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়তা করা, স্বাস্থ্য পরিষেবার সুযোগের সুষমতা প্রভৃতির পক্ষে কাজ করা।
3 নম্বর আন্তর্জাতিক শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা অর্থাৎ ইউএনইএসসিও অর্থাৎ ইউনেস্কো। দেখো ইউনেস্কো বিশ্বে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার ও উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনের মানোন্নয়ন ঘটানো এই সংস্থার কাজ। অর্থাৎ ইউনেস্কোর কাজটা আমরা বুঝলাম, এটাও কিন্তু অ্যাব্রিভিয়েশন হিসেবে আসতেই পারে, এর অ্যাব্রিভিয়েশনটা লেখো, অর্থাৎ ইউনাইটেড নেশনস এই যে এখানে দিয়েছে ইউনেস্কো, এর পুরো নামটা আন্তর্জাতিক শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। এবার আসবো 4 নম্বর জাতিসংঘের শিশু তহবিল অর্থাৎ ইউনিসেফ এর প্রধান লক্ষ্য বিশ্বের প্রতিটি শিশুর জন্য একটি সুস্থ সুখী নিরাপদ ভবিষ্যৎ সুনিশ্চিত করা। অর্থাৎ বিশ্বে যত শিশু আছে তাদের জন্য একটা সুস্থ সুখী নিরাপদ ভবিষ্যৎ সুনিশ্চিত করা। এছাড়াও রয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অর্থাৎ IOM অর্থাৎ বিশ্ব ব্যাংক গোষ্ঠী WBG, আন্তর্জাতিক যোগাযোগ সংস্থা ITU, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO প্রভৃতি। এবার আসবো আমরা এই OSCE পরিষদ, নিরাপত্তা পরিষদের সকল স্থায়ী সদস্য এবং সাধারণ সভার দ্বারা নির্বাচিত কয়েকটি সদস্যকে নিয়ে OSCE পরিষদ গঠিত হয়। এই 2 ধরনের দেশকে জাতিপুঞ্জের OSCE পরিষদের অধীনে আনা হয়। এগুলির মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের ম্যান্ডেট অর্থাৎ ম্যান্ডেট ব্যবস্থা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও পড়বে, অধীনে রাখা অঞ্চলসমূহ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অক্ষ শক্তির কাছ থেকে পাওয়া অনুন্নত দেশসমূহ, এই অনুন্নত দেশগুলিকে কয়েকটি বৃহৎ রাষ্ট্রের অধীনে রেখে তাদের আর্থসামাজিক এবং অন্যান্য বিষয় উন্নতি ঘটিয়ে স্বাধীনতা লাভের উপযুক্ত করাই ছিল এই OSCE পরিষদের লক্ষ্য। তাহলে OSCE পরিষদ কি, এর লক্ষ্যটা কি, এটাও ইম্পর্টেন্ট। এবার আসবো আমরা আন্তর্জাতিক বিচারালয় অর্থাৎ আন্তর্জাতিক আইনের ব্যাখ্যাদান, আন্তর্জাতিক বিবাদের মীমাংসা প্রভৃতি উদ্দেশ্য হল্যান্ডের হেগ শহরে জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠিত হয়। এই বিচারালয়ের রায় মান্য করা সদস্যগুলির পক্ষে কিন্তু বাধ্যতামূলক, এটাও কিন্তু আন্তর্জাতিক বিচারালয়। 6 নম্বরে দেখো সচিবালয় অর্থাৎ সচিবালয় একজন মহাসচিব সহ 8 জন সরকারি মহাসচিব নিয়ে এই জাতিপুঞ্জে সচিবালয়টি গঠিত হয়। এই সচিবালয়ের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। সাধারণ সভা নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে মহাসচিবকে 5 বছরের জন্য নিয়োগ করা হয়। এই প্রথম মহাসচিব হলেন ট্রিগভি 1946 খ্রিস্টাব্দ থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং বর্তমান মহাসচিব হলেন পর্তুগালের নাগরিক অ্যান্তোনিও পুতেরেসে 2017 পর্যন্ত। দেখো এবার আমরা আসবো একটা মূল্যায়নে আসবো, অর্থাৎ এই মূল্যায়নটা দিয়েই কিন্তু এই চ্যাপ্টারের পরিসমাপ্তি ঘটবে। তো তার আগে আমি বলবো যে এখানে কিন্তু আরেকটু কিছু আছে, একটু বলে দেবো কোনটুকু পড়তে হবে। এবার হচ্ছে এই মূল্যায়নটাকে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিপুঞ্জ বহু ক্ষেত্রে সাফল্যের সঙ্গেও ব্যর্থতা পেয়েছে। এই জাতিপুঞ্জের কয়েকটি গুরুত্বপূর্ণ সফল কার্যাবলী হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরান থেকে রুশ সেনা এবং সিরিয়া ও লেবানন থেকে ইঙ্গো ফরাসি সেনা অপসারণ, গ্রিসে শান্তি প্রতিষ্ঠা, ইন্দোনেশিয়ায় যুদ্ধ, কোরিয়ায় যুদ্ধ, সুইচ সংকট প্রভৃতির সমাধান, যুদ্ধাস্ত্র হ্রাস প্রভৃতি, প্যালেস্টাইনি সমস্যা, কাশ্মীর সমস্যা, চীন রাশিয়া সীমান্ত বিরোধ, চীন ভারত সীমান্ত বিরোধ, তিব্বত সমস্যা প্রভৃতির সমাধানে জাতিপুঞ্জ ব্যর্থ হয়েছে। তাহলে দেখো এই যে এতগুলো কিন্তু ব্যর্থ হয়েছে, জাতিপুঞ্জ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তবে বিভিন্ন সাফল্য ব্যর্থতা নিয়েই কিন্তু সম্মিলিত, অর্থাৎ বিভিন্ন সাফল্য ও ব্যর্থতা নিয়েই কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জ আজ বিশ্বে শান্তি রক্ষার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তো বিশ্ববাসীর সঙ্গে সঙ্গে আমরা এবং বিশ্বের বিভিন্ন ক্ষমতাশালী রাষ্ট্রনায়করা যদি ইচ্ছা করে তাহলে কিন্তু আর যুদ্ধ করা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি গ্রহণ করা যাবে বা যুদ্ধ করা থেকে বিরত থাকবে। আর যদি এই রাষ্ট্রনায়কদের স্বার্থান্বেষী মনোভাব থাকে, নিজের ক্ষমতাকে বিশ্বে জাহির করার
প্রচেষ্টা থাকে বা ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আবার তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। আমি তোমাদের বলে রাখলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। এই সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবগণ, এটা কিন্তু এখান থেকে এইটুকু কিন্তু পড়বে, এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে, এটাও কিন্তু পড়ে নেবে। কারণ কি, এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে। আমি যেমন একটা বলে দিই যে ভেটো প্রয়োগের ক্ষমতা, ভেটো প্রয়োগ ক্ষমতা ভোগ করে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলো। আবার একটা বলে দিতে পারে যে জাতিপুঞ্জের আন্তর্জাতিক আদালতটি অবস্থিত ইংল্যান্ডের রাজধানী হেগ শহরে। এরকম ধরনের কিছু কোশ্চেন কিন্তু তোমাদের আসতেই পারে। তাই আমি বলবো যে এগুলোও কিন্তু ভালো করে পড়বে। কারণ কি, এগুলো পড়লে পরে আর ছোট ছোট প্রশ্ন, অর্থাৎ যেগুলো এমসিকিউ, সেগুলো যেগুলো নাকি টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেগুলো নাকি ফিল আপ, যেগুলো নাকি ম্যাচিং, কোনভাবে বা কাকে বলে সরাসরি প্রশ্ন, তাহলে একটা সরাসরি প্রশ্ন, দ্বিতীয় নম্বর হচ্ছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, তৃতীয় নম্বর হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চতুর্থ নম্বর হচ্ছে ম্যাচিং। এইরকম ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসতেই পারে। এটা কিন্তু তোমরা সবাই ভালো করে পড়বে। আর ছোট প্রশ্ন কাকে বলে দিয়ে লিখতে, যদি প্রশ্ন লেখা যায় তাহলে সেই প্রশ্ন থেকে সব দিকে যাওয়া যায়। কারণ কি না, যদি ধরো এরকম বলে ভেটো কাকে বলে, তাহলে এই ভেটো কাকে বলে এটা কি হতে পারে, ভেটোটা কি, এরাও যদি বলা হয় তাহলে ভেটো কি ফিল আপে আসতে পারে। ভেটোর কার্যাবলী বাদিকে, ভেটোকে বাদিকে রেখে ডান দিকে কার্যাবলী অন্যভাবে সাজিয়ে দিতে পারে, এবং সেটা খুঁজে পাওয়ার ক্ষমতাও কিন্তু আমাদের থাকবে যদি আমরা ঠিকঠাকভাবে সঠিক পদ্ধতিতে পড়ি। অর্থাৎ সঠিক পদ্ধতিতে পড়লে কিন্তু সফলতা লাভ অবশ্যম্ভাবী। তাই আমি বলবো যে তোমরা কিন্তু এই এই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথেই কিন্তু এখান থেকে যে যে প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আর সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমি তোমার সাথে সাথে শেয়ার করে দেবো। তাহলে চলো এবার আমরা শুরু করি। আমরা শুরু করব কোনটা না, আমি যে কোশ্চেনগুলো সিলেক্ট করে রেখেছি সেই কোশ্চেনগুলো যদি সঠিকভাবে আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের সফলতা আসবেই। আর আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন কিন্তু আর সময় নষ্ট করবে না। সময় নষ্ট না করলেই কিন্তু সফলতা আসছে, এটা কেউ কিন্তু রোধ করতে পারবে না। এবার চলে আসবো আমরা সেই প্রশ্নগুলোতে, যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুবই প্রয়োজন, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট। তাই আমি বলবো, আমি এখানে লিখে রেখেছি যে এখানে লেখার আগেই এখানে তোমাদের একটা স্ক্রিনশট তুলে নিলে সবচেয়ে সুবিধা হবে। একটা স্ক্রিনশট তুলে নাও উত্তরগুলো, তাহলে কিন্তু পুরোটা পড়া যাবে। এরকমভাবে তুলি তাহলে কিন্তু পুরোটা এসে যাবে। হ্যাঁ, এই যে চ্যাপ্টারটার কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে কিন্তু উত্তরটা পুরোটাই পেয়ে যাবে। হ্যাঁ, দেখো যে আধুনিক যুগের অন্তর্নিহিত, অর্থাৎ আধুনিক যুদ্ধের অন্তর্নিহিত অর্থটা কি। দেখো, আধুনিক যুদ্ধ মানে সেই সময়কার যুদ্ধ নয় যে সময় তীর ধনুক বর্শা নিয়ে আমরা তলোয়ার নিয়ে যুদ্ধ করছি, এটা সেই যুদ্ধ নয়। সেই যুদ্ধে যার সঙ্গে যুদ্ধ হতো সে হয়তো এই দুজনের মধ্যে একজন হারতো একজন জিততো, এটা ছিল। কিন্তু এই যুদ্ধটা হার জিতের যুদ্ধ নয়। এই যুদ্ধটা এমনই এক যুদ্ধ যে যুদ্ধর ভয়াবহতা কিন্তু কল্পনাতীত। অর্থাৎ সেই রকম যুদ্ধে, অর্থাৎ এই বর্তমানে যে যুদ্ধ, এই যুদ্ধগুলিতে সমগ্র রাষ্ট্র, এমনকি পৃথিবীটাও ধ্বংস হয়ে যেতে পারে আমরা যদি আর দ্বিতীয়বার যুদ্ধটা করতে যাই। অর্থাৎ প্রথমবার হয়ে গেছে, দ্বিতীয়বার হয়ে গেছে, তৃতীয়বার, অর্থাৎ তৃতীয়বার যদি যুদ্ধটা করতে যাই তাহলে কিন্তু আমাদের একবার ভাবতে হবে যে এটা কিন্তু সেই যুদ্ধ নয় যে যুদ্ধ আগে অর্থাৎ অতীত দিনের ইতিহাসে আমরা পড়ে এসেছি। কারণ সেখানে তীর ধনুক বর্শা আর নিয়ে বা তলোয়ার নিয়ে যুদ্ধ হতো, সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি সেখানেই শেষ হয়ে যেত, কিন্তু তার এফেক্ট কিন্তু বছরের পর বছর হতো না। তাই আমি বলবো যে এই যে মানে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, 45-এ গিয়ে শেষ হয়েছিল। এই 45-এর শেষের সময় দেখা গেছে যে আমেরিকা নিজের ক্ষমতাকে জাহির করার জন্য কি করলো না, 6ই আগস্ট এবং 9ই আগস্ট দুটো পারমাণবিক বোমা ফেলে জাপানকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দিল, এবং সেই পঙ্গুতা নিয়েই কিন্তু এখনো জাপান চলছে। সেই পঙ্গুতাটা এরকম বা সেই রকম ভয়াবহ ক্ষয়ক্ষতি কিন্তু আমরা আর চাইছি না। সেই জন্যই কিন্তু এই আধুনিক যুদ্ধের অন্তর্নিহিত অর্থটা কি, এই রকম যুদ্ধের অর্থ হলো ধ্বংসাত্মক ধ্বংসলীলা। 2 নম্বর দেখো, জাতিসংঘ কবে গঠিত হয়, অর্থাৎ লিগ অফ নেশনস বা জাতিসংঘ গঠিত হয় 1919 খ্রিস্টাব্দের 28শে জুন। 3 নম্বর দেখো, কিন্তু দেখো এই জাতিসংঘ আমরা তৈরি করেছি, অর্থাৎ জাতিসংঘ তৈরি করে সেটা ব্যর্থ হয়ে গেছে। তাহলে আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেছে। 3 নম্বর দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ কবে গঠিত হয়, অর্থাৎ 1945 সালের
24শে অক্টোবর এটি গঠিত হয়। তারপরে কোশ্চেন দেখো, ইউএনও এর পুরো নাম কি, অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন হিসাবে আসতেই পারে, বা ম্যাচিং হিসাবে রাখতে হবে, ফিল আপ হিসাবে আসতেই পারে, বা বাংলায় দিল ইউএনও এ পাশে দিল, এদিকে ম্যাচিং কিন্তু দিতেই পারে। 5 নম্বর দেখো যে লিগ অফ নেশনস এর সদর দপ্তর কোথায়। এই লিগ অফ নেশনস এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে, অর্থাৎ জেনেভায়। 6 নম্বর কোশ্চেন দেখো, 1919 এর লিগ অফ নেশনস এর সদস্য সংখ্যা কত ছিল। এই লিগ অফ নেশনস এর সদস্য সংখ্যা ছিল 42, এবং 1946 এর সদস্য সংখ্যা হয় হয় কত, 51। তাহলে 42 ছিল 51 হয়, কিন্তু তার সত্ত্বেও বাড়া সত্ত্বেও কিন্তু সেটা কি হলো না, সেটা ধ্বংস হয়ে গেল, বা বিলুপ্ত হয়ে গেল, বা নষ্ট হয়ে গেল। এবার আমরা চলে আসবো পরের কোশ্চেনগুলো শেয়ার করার সাথে সাথে আমি তোমাদের একটা স্ক্রিনশট তুলে নেওয়ার সুযোগ করে দিচ্ছি, কারণ কি এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর থার্ড সামেটিভ ক্লাস 9 এর জন্য। তাই আমি বলবো এগুলো সবাই পড়বে। দেখো 7 নম্বর কোশ্চেন, প্রথমে কোন কোন দেশ জাতিসংঘে সদস্যপদ গ্রহণ করেনি, অর্থাৎ এই জাতিসংঘ সদস্যপদ গ্রহণ করেনি, এদের মধ্যে সদস্যপদ গ্রহণ না করলে কি হবে, দলটা ভেঙে যাবে। এদের মধ্যে সর্ববিশ্বের সর্বশক্তিধর রাষ্ট্র আমেরিকা, রাশিয়া, মেক্সিকো, আয়ারল্যান্ড, ইথিওপিয়া, স্পেন, ফিনল্যান্ড প্রভৃতি দেশগুলো অংশগ্রহণ করেনি, অর্থাৎ সদস্যপদ গ্রহণ করেনি। 9 নম্বর দেখো, লিগ অফ নেশনস কয়টি সংস্থার মাধ্যমে তার কার্যাবলী পরিচালনা করত। এবার দেখো এটা কিন্তু আমি বিস্তারিত পড়েছি, এখান থেকে কিন্তু এই লিগ অফ নেশনস এর সংস্থার মাধ্যমে কার্যাবলী পরিচালনা করো, অর্থাৎ লিগ অফ নেশনস এর কার্যাবলী পরিচালনা করো। এটি 7টি সংস্থার মাধ্যমে এই লিগ অফ নেশনের কার্যাবলী পরিচালিত হতো। 9 নম্বর দেখো, লিগ পরিষদের 5টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো, অর্থাৎ নাম বলো বা লেখো, বলো তো প্রশ্ন তো তখন হবে না, লেখো। 1 নম্বর দেখো ব্রিটেন, 2 নম্বর আমেরিকা, ফ্রান্স, ইটালি ও জাপান, এই পাঁচটি দেখো ক্ষমতাশালী, কেউ কিন্তু এখানে কমা নয়, অর্থাৎ জাপান ছোট্ট একটা জায়গা হলেও কিন্তু সে কমা নয়। 10 নম্বর দেখো, এই জার্মানি ও রাশিয়া কবে লিগ পরিষদের সদস্য হয়। দেখো জার্মানি 1926 সালে এবং রাশিয়া 1934 সালে এই কি করেন না, জার্মানি ও রাশিয়া লিগ পরিষদের সদস্য হন, অর্থাৎ লিগের মধ্যে আসেন। তারপর দেখো 11 নম্বর কোশ্চেন দেখো, কত সালে কত তারিখে জাতিসংঘের অবলুপ্তি ঘটে। দেখো জাতিসংঘটাও কিন্তু এত কিছু চিন্তা ভাবনা করা সত্ত্বেও কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেল। এই ব্যর্থ বা অবলুপ্তির কারণ কিন্তু অনেকগুলো থাকে। তো দেখো আমরা ক্লাসে দেখি না, কোনো বন্ধুর সাথে কোনো বন্ধুর হঠাৎ করে ঝগড়াঝাটি বা মারামারি লেগে গেল, বা কথা কাটাকাটি লেগে গেল, হতেই পারে। তাহলে ধরেই নিতে হবে যে তারা কিন্তু দুজনারই দোষ আছে, এই দোষটা কিন্তু দুজনের মধ্যেই আছে, এই দোষের জন্যই কিন্তু এফেক্টটা হিসাবে মারামারি ঝগড়াতে পরিণত হয়েছিল। এটাও কিন্তু ঠিক তেমনি কিছু সমস্যাটা তো ছিলই, সেই সমস্যাগুলি সমাধানের জন্যই বা কিছু স্বার্থান্বেষী মনোভাব, এই স্বার্থান্বেষী মনোভাব যদি ত্যাগ করা যায় তাহলেই কিন্তু এই সমস্ত সংস্থা গঠন করে বিশ্বকে শান্তি প্রতিষ্ঠার ইঙ্গিত দেওয়া যায়। কিন্তু এই আমরা জানি যে নাকি না, মুখে আমরা হঠাৎ করে যা কিছু বলে ফেললাম, কিন্তু সেটাকে কার্যে পরিণত করা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। তাই এই জাতিসংঘ কিন্তু সেভাবে ব্যর্থ হয়ে গেছিল। তাহলে কত সালের কত তারিখে জাতিসংঘ অবলুপ্তি ঘটে, অর্থাৎ 1946 সালের 20শে এপ্রিল এটা কিন্তু এর পরিসমাপ্তি ঘটে। এবার চলে আসবো আমরা পরের পাতাতে গিয়েও কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে তোমাদের সামনে শেয়ার করব। এই শেয়ার করার সঙ্গে সঙ্গে আমি বলবো যে এটাকে এইভাবে তুলি, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। দেখো এইভাবে তুলে নিই, এই যে তুলে নিলে পরে, স্ক্রিনশট তুলে নিলে পরে কিন্তু তোমার উত্তরটা সঠিকভাবে পেয়ে যাবে। একটু সরিয়ে ধরছি আমি, দাঁড়াও, এই যে এই যে সুন্দর হয়েছে। এবার এটাকে তুলে নাও, স্ক্রিনশট তুলে নিলেই কিন্তু পড়তে সুবিধা হবে। এবার আসবো আমরা কত নম্বর, 12 নম্বর কোশ্চেন। এই দেখো 12 নম্বর কোশ্চেনে এসেই আমরা কিন্তু দেখছি যে কি প্রশ্নটা না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়, অর্থাৎ 1939 সালের 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। আমরা ভুলেই গেলাম যে প্রথম বিশ্বযুদ্ধের এই ভয়াবহ পরিণতির কথা, কিন্তু তার সত্ত্বেও আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে ফেললাম। তারপরে দেখো কত সালে, 1939 সালের 3রা সেপ্টেম্বর। 13 নম্বর কোশ্চেন দেখো, 12 শেষ 13, সচিবালয়ের প্রথম মহাসচিব কে ছিলেন। এর স্যার জেমস এরিক ড্রুমন্ড, কত সালে, 1920 থেকে 33 পর্যন্ত। সরি। এবার 14 নম্বর কোশ্চেন দেখো, হল্যান্ডের রাজধানীর নাম কি। হেগ। এই হল্যান্ডের রাজধানী, হল্যান্ড দেশটা আমরা জানি না,
সেই সমুদ্র, চারিদিকে সমুদ্র বেষ্টিত সেই দেশ, সেই দেশের রাজধানী হেগ। তারপরে 15 নম্বর কোশ্চেন দেখো, ILO এর পুরো নাম কি, এটি কবে গঠিত হয়? তাহলে এইগুলো আমরা অ্যাব্রিভিয়েশন হিসাবে রাখছি, কারণ কি এখানে একটা সালও অ্যাড করা রয়েছে। আর এই অ্যাব্রিভিয়েশন হিসেবে রাখছি, অ্যাব্রিভিয়েশন আসতে পারে যে ILO এর পুরো নাম কি, হ্যাঁ, এটা কিন্তু আসতে পারে। আবার MCকিউ কিন্তু এরকম যেগুলো আছে পরপর বাঁদিকে দিয়ে ডান দিকে বাংলাগুলো লিখে দিতে পারে, বা ইংরাজিগুলো সরাসরি লিখে দিতে পারে। অর্থাৎ যেটা প্রশ্নপত্র তৈরি করেন তারা কিন্তু এটা করতেই পারেন। কিন্তু সেখানে কিন্তু আমাদের এটা জানতে হবে, আমরা যখনই মানে মানে ১ নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবো, উত্তর আসবে এমন কিছু করব, তখনই কিন্তু এইগুলো সমাধান করতে পারবো। কোনগুলো? নাকি সেগুলো হচ্ছে যে ফিল আপ সমাধান করতে পারবো, টেক দ্য কারেক্ট অ্যান্সার সমাধান করতে পারে, হ্যাঁ, কারেক্ট অ্যান্সার সমাধান করতে পারবো, ফিল আপ সমাধান করতে পারবো এবং উত্তরটা তো পারছি। তাই আমরা এরকম ধরনের প্রশ্নগুলোই পড়ব। 16 নম্বর কোয়েশ্চন দেখো, লন্ডন ঘোষণাপত্র কবে গঠিত হয়? 1941 সালের জুন মাসে। তারপর দেখো 17 নম্বর, আটলান্টিক সনদ কবে গঠিত হয়? 1941 সালের 9 ইতালিতে, হ্যাঁ, 9 আগস্ট, ইতালিতে নয়, 9 আগস্ট। 17 নম্বর গেল। 18 নম্বর কাছে তো ওয়াশিংটনের সাথে, হ্যাঁ, ওয়াশিংটন সম্মেলন কবে গঠিত হয়? 1941 সালে ডিসেম্বর মাসে। 19 নম্বর কোশ্চেন দেখো, হ্যাঁ, ইয়াল্টা সম্মেলন কবে গঠিত হয়? 1945 সালে 11ই ফেব্রুয়ারি কিন্তু এটা গঠিত হয়। তারপর চলে যাবো আমরা পরের পাতাতে। ঠিক পরের পাতাতে কিন্তু আরো কতগুলো কোশ্চেন আছে, এটা কিন্তু একটা শেয়ার করে নিতে হবে, একটা স্ক্রিনশট তুলে নাও, পড়তে সুবিধা হবে। আর আমি বলবো যে তোমরা কিন্তু যারা এটা দেখছো, অবশ্যই অনেকেই দেখছো, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই করে একটাকে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার আবেদন রইল। এবার কারণ হচ্ছে কি, বন্ধুদের মধ্যে যদি শেয়ার করে দাও, দেখো অনেক বন্ধু আছে যারা কিন্তু খুব দুস্থ। আমি বলবো যে দুস্থ মানে কোন কোন ধরনের দুস্থ? দেখো আর্থিক সহায়তাটা তাদের কিন্তু খুব কম। তা তোমরা যদি একটু হেল্প করো বন্ধু হিসাবে, তো বন্ধুই তো বন্ধুকে সাহায্য করে না? তো এই তোমরা যদি বন্ধু হিসাবে তাদেরকে একটু সাহায্য করো, তাহলে কিন্তু তারাও শিখে যাবে। অর্থাৎ তারাও শিখে যাবে মানে জেনে যাবে এবং প্রশ্নগুলোর উত্তরে দিতে পারবে। এবার আসবো 20 নম্বর কোশ্চেন দেখো, সাধারণ সভা কবে গঠিত হয়? 1945 সালের, এর সদস্য সংখ্যা ছিল 51 জন। 2013 সালে সাধারণ সভার সদস্য কত ছিল? অর্থাৎ 193। তারপর 23 নম্বর কোশ্চেন দেখো, সাধারণ সভা প্রতি বছর কবে, হ্যাঁ, বসে? অর্থাৎ প্রতি বছর সেপ্টেম্বর মাসে কিন্তু এটা বসে। 24 নম্বর কোশ্চেন দেখো, জাতি পুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা কোনটি? অর্থাৎ এই কোনো একটা গুরুত্বপূর্ণ সমস্যা ছাড়া তো এই জাতিসংঘ বা জাতিপুঞ্জ ব্যর্থ হয় না। তো এখানে কিন্তু সেটাই লক্ষণীয় বিষয়, যে কি ঠিক আসল কারণটা, অর্থাৎ এই নিরাপত্তা পরিষদ, অর্থাৎ নিরাপত্তা পরিষদ, এটা কিন্তু একটা বড় সমস্যা। তারপরে আসবো WHO এর পুরো নাম কি? অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন হিসেবে আসতেই পারে। 26 নম্বর কোশ্চেন দেখো, 26 নম্বর কোশ্চেন দেখো, ITU এর পুরো নাম কি? অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন। 27 নম্বর কোশ্চেন দেখো, WTO এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়ন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। 28 নম্বর কারণ দেখো, যে 18 নম্বর প্রশ্ন দেখো, আন্দোলন ও আন্দোলন আন্দোলন ও গুতেরেস কে কোথাকার অধিবাসী? বর্তমান এই মহাসচিব তিনি পর্তুগালের অধিবাসী, অর্থাৎ কোন সময়টা? 2017 সাল। এবার 28 নম্বর কোশ্চেনের পরে আমরা আসবো 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনে এসে দেখব যে এখানে কিছু কোশ্চেন আমি শেয়ার করেছি, যে 29 নম্বর কোশ্চেন, জাতিসংঘের, এই জাতি বানানটা একটু মিস্টেক হয়েছে, ঠিক করে দিচ্ছি, সরি। জাতিসংঘের অন্যতম উদ্যোগগুলি কি কি? সংক্ষেপে আলোচনা করো। দেখো বইয়ের পেজ, অর্থাৎ কোন বই? আমরা এই বই, অর্থাৎ ছায়া প্রকাশনী ইতিহাস ও পরিবেশ, GK পাহাড়ি, ডক্টর সুভাষ বিশ্বাসের এই বইয়েরই কিন্তু 136 থেকে 37 পাতা পর্যন্ত, 136। দেখো যে জাতিসংঘ প্রতিষ্ঠার, জাতিসংঘের অন্যতম উদ্দেশ্যগুলি কি কি? দেখো এই উদ্দেশ্যগুলি দেখো এখানে দিয়েছে, এখানে আমি তোমাদের সাথে একটু পড়ে দিচ্ছি, যে এখান থেকে লিখবো, এখান থেকে এই পর্যন্ত লিখবো। তাও আমি একটু ভালো করে আবার একটু পড়ে দিচ্ছি, যে এই প্রশ্নটা তো অবশ্যই লিখবো, কিন্তু এই প্রশ্নটা লেখার মধ্যে কিছু গুরুত্ব থাকবে। কি কি গুরুত্ব এখানে দিয়েছে? যে এই যে আমরা যে প্রশ্নগুলো এখানে পড়ছি, হ্যাঁ, এই প্রশ্নগুলোর মধ্যে
দেখো প্রশ্নগুলো লেখার একটা কায়দা থাকতে হবে। না, প্রশ্নগুলো লিখতে হবে কিরকম ভাবে, যে আমরা এখানে লিখবো যে জাতিসংঘ, হ্যাঁ, জাতিসংঘের অন্যতম উদ্দেশ্য। যদি আমরা এইভাবে লিখি, দেখো যদি জাতিসংঘের উদ্দেশ্য, এখানে একটা সূচনা দেব, সূচনা যদি দিয়ে দিই, তাহলে সূচনা দেওয়ার হ্যাঁ সূচনা, হ্যাঁ এই সূচনা দেওয়ার পরে এখানে একটা লাইন লিখে দিলাম, এখানে দুটো লাইন লিখে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, তো লেখার পরে কিন্তু আমি চলে আসলাম কি এখানে, এই যে লাইনটা এখান থেকে এসে এই লাইনটা শেষ হলে এখানে এসে আমরা এখানে শেষ করে দিলাম। তাহলে এখান থেকে শুরু করেছি, এরকম জায়গায় শেষ করেছি। এবার এবার এই জাতিসংঘের এখানে যে প্রশ্নগুলো রয়েছে, জাতিসংঘের উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলোকে এই উদ্দেশ্যগুলোকে যদি আমরা যদি উদ্দেশ্যগুলো এরকম লিখি যে, হ্যাঁ এটাকে আর একটু এদিকে দেখালে ভালো হতো, বোর্ড থেকে একটু ক্লিয়ার করে আর সুন্দর করে দেখায়, যে আর একটু এদিক থেকে দেখো সূচনা, হ্যাঁ সূচনা, এই সূচনা পর্বে যদি আমরা লিখি সূচনা বলে লিখি, এইটুকু লিখি একটা লাইন, এখানে আর একটা লাইন এখান থেকে লিখি, হ্যাঁ এখানে আর একটা লাইন এখানে থেকে এইটুকু লিখি, এখানে এসে শেষ করে দেবো। তো এরকম যদি আমরা প্রশ্নগুলো লিখি, মানে সূচনাটা এরকম ভাবে লিখি, তারপরে উদ্দেশ্যকে, এই উদ্দেশ্যকে, হ্যাঁ উদ্দেশ্যকে যদি এরকম ভাবে লিখি, লেখার পরে যে কটা উদ্দেশ্য থাকবে সেই উদ্দেশ্যগুলিকে যদি আমরা এরকম পার্ট পার্ট করে সুন্দর করে লিখি, হ্যাঁ এরকমভাবে যদি যে কটা পার্ট থাকবে, যদি ধরো এখানে এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পার্ট থাকে, এই সাতটা পার্ট 1 নম্বর 2 নম্বর করে করে আমরা যদি এই পার্টের এগেনস্টে কি করব না, পার্টে ধরো এই 1 নম্বর পার্টের এগেনস্টে আমি, হ্যাঁ লিখলাম যে, এখানে লিখলাম যে যে বিশ্ব শান্তি, দেখো এখানে দিয়েছে যে না কি না, উদ্দেশ্যগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সমাধান ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, এই একটা পয়েন্টস। তাহলে আমরা লিখবো যে এখানে এটা বিশ্ব শান্তি, এই যে বিশ্ব, হ্যাঁ শান্তি, এটা এরকমটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এই যে কোলন ড্যাশ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি লেখা শুরু করে দিলাম, কোন জায়গা থেকে, ধরো আমি এখান থেকে একটা লাইন এইটুকু লিখলাম, পরের লাইনটা, হ্যাঁ কি করলাম, এইখান থেকে যেহেতু শুরু করেছি, এটা এখান থেকে শুরু করেছি, এটা এখান থেকে শুরু করবো সুন্দর করে, তারপরে একটা লাইন লিখবো, লেখার পরে আমরা এখানে এসে এই লাইনটা এখানে শেষ করে দেবো। তাহলে এখান থেকে শুরু হলে এখানে শেষ হলো। এইভাবে যদি আমরা কোশ্চেনগুলো লিখি, তাহলে কিন্তু কোশ্চেনগুলোর উত্তরগুলো, হ্যাঁ এক্সামিনার নাম্বার দিতে বাধ্য থাকবেন। তাই আমি বলবো যে এই প্রশ্নগুলোর উত্তর এইভাবেই লিখবে। তাহলে দেখো কি কি হলো, এটা কিন্তু আমরা দেখলাম। দ্বিতীয় নম্বর কোশ্চেন, দ্বিতীয়টা দেখলাম যে কি না, দ্বিতীয়টা দেখলাম যে ন্যায় ও সততার ভিত্তিতে বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক নিয়ন্ত্রণ করা। তৃতীয় নম্বর দেখো বিভিন্ন আন্তর্জাতিক আইন, চুক্তি ও বিধিনিষেধগুলো যথাযথভাবে মেনে চলা। চতুর্থ নম্বর কোশ্চেন দেখো, যদি কোনো রাষ্ট্র অন্যায়ভাবে অন্য রাষ্ট্রকে আক্রমণ করে, তবে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র কর্তৃক আক্রমণকারীর বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, হ্যাঁ অবরোধ এমনকি প্রয়োজনে সামরিক বল প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। 5 নম্বর দেখো, বিশ্বের অবহেলিত নারী, শিশু ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে হবে। 6 নম্বর দেখো, দরিদ্র ও পিছিয়ে পড়া জনজাতির সেবা করতে হবে। 7 নম্বর দেখো, এই বিশ্ব স্বাস্থ্য রক্ষার পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো আমি এখানে যেমনভাবে বললাম, এই যেখানে 7টা পয়েন্ট, যেতে 7টা পয়েন্ট যদি এরকমভাবে আমরা লিখি, তাহলে কিন্তু আমরা এর পুরো নম্বরটাই পাবো। তাই এইভাবে কিন্তু এর প্রশ্নের উত্তরগুলো লিখবে, কতদূর পর্যন্ত, এই পর্যন্ত। এবার তারপরে আসবো আমরা পরের আরেকটা কোশ্চেন, দেখো এই জাতিসংঘের কয়েকটি ব্যর্থতা উল্লেখ করো। এই জাতিসংঘের ব্যর্থতার উল্লেখ করতে 138 পেজে আমরা চলে যাব। 138 পেজে জাতিসংঘ ব্যর্থতার কারণগুলো। দেখো এই জাতিসংঘ ব্যর্থতা 138 পেজে চলে যাব, 138 পেজে চলে যাব। 138 পেজে এই জাতিসংঘ ব্যর্থতার কারণগুলো কিন্তু এখান থেকে এইটুকু লিখবো, এইটুকুর মধ্যে লিখবো। প্রশ্ন লেখার স্টাইল কিন্তু ঠিক ওই রকমই থাকবে, তাহলে কিন্তু তোমরা, হ্যাঁ সুন্দরভাবে লিখতে পারবে। এইটা আমি যেমনভাবে বললাম তেমনভাবে লিখবে, তাহলে কিন্তু ওই যে বললাম না, নাম্বারটাকে আমি কেড়ে নেব, অর্থাৎ কিভাবে, জোর করে এই যে কলমের জোরে লেখার কায়দার মাধ্যমে জেনে নেবো। তো তোমরা তো জানোই যে এমনকি দেখো কিরকম, দেখো যে কথায় আছে না যে শিশু না কাঁদলে পরে মা বুঝতেই পারে না যে শিশুর খিদে লেগেছে না শরীর খারাপ। তো আমাদের খিদেটা কোথায়, আমাদের কিন্তু খিদের, ছাত্রদের খিদেটা কি, নাম্বারের খিদে। অর্থাৎ নাম্বারটা যদি ঠিকঠাক না পাই, তাহলে কিন্তু সেই খিদেটা থেকেই যাবে। সেই খিদে আমরা যদি ঠিকঠাক কান্না করি, অর্থাৎ ঠিকঠাক লিখি, তাহলে কিন্তু আমরা আমরা এক্সামিনের কাছ থেকে পুরো নম্বরটাই পেয়ে যাব। তারপরে চলে যাব আমরা আরেকটা কোশ্চেনে চলে যাব। 31 নম্বর কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো, 139 পেজ। এই 139 পেজে চলে গিয়ে আমরা চলে যাব সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কি কি। এই যে উদ্দেশ্যগুলি কি কি, এখানে কিন্তু এই যে উদ্দেশ্য এখান থেকে লিখবো, এইখান থেকে কিন্তু এইটুকুর মধ্যে লিখে নেবো। অর্থাৎ দেখো এটা স্ক্রিনশট তুলে নাও, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেনে চলে যাব,
যে কোশ্চেনটা চলে যাব, ভেটো কি? দেখো এই ভেটো আমরা কিন্তু বই থেকে পড়েছিলাম, ভেটোর উত্তরটা কিন্তু আমি বলে দিচ্ছি, তবুও যে এই ভেটোটা কি সেটা একটু বলে দিই, এবং বইতে লেখার পরে আমি একটু অন্যভাবে লিখেছি সেটাও কিন্তু তোমাদের সামনে দেখিয়ে দেবো যে ভেটোটা আসলে কি। দেখো এখানে কিন্তু উত্তরটা আমি বলে দিয়েছি যে কত পেজ, 140 পেজে ভেটোটা রয়েছে। এই দেখো ভেটো, এই ভেটোটা কি? দেখো সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ করতে গেলে প্রতিটি স্থায়ী সদস্য সহ কমপক্ষে 9টি সদস্যের সম্মিলিত সম্মতি প্রয়োজন। তবে তবে কোনো একটি স্থায়ী সদস্য প্রস্তাবে আপত্তি জানালে সেই প্রস্তাব বাতিল হয়ে যাবে। প্রস্তাবে অর্থাৎ প্রস্তাব বাতিল করার স্থায়ী সদস্যগুলির এই ক্ষমতাই হলো ভেটো নামে পরিচিত। হ্যাঁ, অবশ্যই এটা ভেটো, এটা একটা বই ভিত্তিক উত্তর লেখা আছে, কিন্তু আমরা যদি একটু অন্যভাবে লিখি যে না, আমি বলেছি যে এখানে কিন্তু ভেটোটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। দেখো কিভাবে, আমি বলেছি যে যারা সাধারণত 95 অ্যাচিভ করতে চাও, 95 আপ অ্যাচিভ করতে চাও, অর্থাৎ নম্বরের ক্ষেত্রে 95 এর বেশি পেতে চাও, তাদেরকে একটু বই বহির্ভূত করে নিজের মতো করে লিখতে হবে, তাহলে কিন্তু লিখে মানে নম্বরটা বেশি পাবে। তাই আমি দেখো তোমাদের সামনে একটু লিখেছি ভেটোটা কি। দেখো ভেটো একটি ইংরাজি শব্দ, এটি একটি প্রস্তাব বা আইন বা সিদ্ধান্তকে একতরফা ভাবে বাতিল বা স্থগিত করার ক্ষমতা, অর্থাৎ একতরফাভাবে তাকে বাতিল করা যাবে বা স্থগিত করার ক্ষমতা, যা সাধারণত কোনো ব্যক্তি বা সংস্থার নির্বাহী প্রধান অর্থাৎ রাষ্ট্রপ্রধানও হতে পারে, এই রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান ব্যবহার করেন। আর এর বাংলা প্রতিশব্দ হলো এই প্রতিষেধা বা নিষেধ। এইভাবে যদি আমরা একটু ওর সাথে সাথে, কার সাথে সাথে, এইটার সাথে সাথে যদি আমরা একটু অ্যাড করে দিতে পারি, তাহলেই কিন্তু এরকম ধরনের প্রশ্ন লিখলেই কিন্তু সফলতা আসবে, এটা আমি তোমাদের বলবো। তাই কিন্তু এরকমভাবে প্রশ্ন লিখবে, তাহলে কিন্তু তোমরা নম্বর পেয়ে যাবে। আর তাহলে আজকের এই চ্যাপ্টারটা কিন্তু সম্পূর্ণটাই একটা ভিডিওর মধ্যে দিয়ে শেষ করে দিলাম। হ্যাঁ, তো এখান থেকে আরো কিছু কোশ্চেন যখন একদম পরীক্ষা মোড় সময়, অর্থাৎ একদম দোরগোড়ায় এসে যাবে, তখনও কিছু কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করে দেবো, বিভিন্ন চ্যাপ্টার থেকে বাছাই করা কোশ্চেন এই চ্যাপ্টারটা থেকেও কিন্তু দেওয়া হবে। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরা তো উপকৃত হবেই, আর বন্ধুরা জানতেও পারবে, আর কি হবে, আমিও ভীষণভাবে মোটিভেটেড হব আর উৎসাহিত হব, অর্থাৎ মোটিভেটেড মানেই তো উৎসাহিত হওয়া। এই ভীষণভাবে উৎসাহিত হলে পরে কিন্তু আমি এরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা সকলের প্রতি রইল। গুড বাই ফ্রেন্ডস।